বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদুল আজহা আসছে 28শে মে 2026। সারা বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বিশেষ করে ষাট গম্বুজ ইউনিয়নবাসীর জন্য আমার শুভেচ্ছা বার্তা। আমি খুব ক্ষুদ্র একজন মানুষ। ক্ষুদ্র পরিসরে আমি আমার সামাজিক কর্মকাণ্ড, সামাজিক পরিচিতি সেভাবেই আমি মনে করি যে আমার এলাকা বা আমার মানুষের পাশে থাকা দরকার। আপনারা আমাকে কম বেশি চেনেন। আপনারা জানেন আমি বিএনপি রাজনীতির একজন সামান্য কর্মী। আমি বড় কোনো নেতা নই। ভালো বক্তৃতা দিতে পারি না। কম বেশি একটু লেখাপড়া জানি, কিন্তু সেটা ওই রকমের উল্লেখযোগ্য কিছু না। তবে সবচেয়ে বড় কথা, আমি গ্রামের মানুষের পাশে আজীবন থাকার চেষ্টা করছি। মানুষের সুখ দুঃখে আমাকে খুঁজে পাওয়া যায়। অনেকে আমাকে অনেক দিন ধরে এলাকায় দেখেন না, সেটার একটা সঙ্গত কারণ আছে। আর আর দীর্ঘদিন ঢাকায় থাকি, সেটারও একটা গ্যাপ আছে। কিন্তু ঢাকায় থাকলেও এলাকার মানুষের সাথে যে সম্পৃক্ততা, সেটা আমি সবসময় বজায় রেখেছি। আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব ষাটগম্বুজ ইউনিয়নে যখন ইউপি নির্বাচন আসে, তখন আমাকে নিয়ে একটা আলোচনা ওঠে যে আমি ষাটগম্বুজ ইউনিয়নে নির্বাচন করতে যাচ্ছি, কিন্তু ফাইনালি নির্বাচনটা করতে পারি না এবং আমাকে শেষ পর্যন্ত মাঠে দেখা যায় না। আমি আজকে এই কথাটা খোলাসা করি। বিশেষ করে হচ্ছে আমি 2024-এর আগে যে ষাটগম্বুজ ইউনিয়নের নির্বাচন হলো, ঠিক তার 2 টার্ম আগে যখন প্রথম ষাটগম্বুজ ইউনিয়নে আখতারুজ্জামান বাচ্চু বাবা চেয়ারম্যান হলেন, ওইবার আমি তার একনিষ্ঠ কর্মী ছিলাম। আমি তার একজন, তার যে কর্মকাণ্ড, তার যে ভালো মানসী রূপ, তার যে মানুষের প্রতি যে আবেগ, এই ধ্যান ধারণা পোষণ করে তিনি ষাটগম্বুজ ইউনিয়নবাসীর কাছে তার পূর্বের যিনি চেয়ারম্যান ছিলেন তার বিপক্ষে দাঁড়িয়ে ক্যাম্পেইন করতেন। আমি সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতাম। সেভাবে আপনারা আমাকে কম বেশি পুরনো লোকজন চিনবেন। কিন্তু আখতারুজ্জামান বাচ্চু ভাই যখন প্রথমবার দাঁড়ালেন, তখন আমিও তার সাথে প্রতিযোগিতায় নামতে যখন চাই, তখন তিনি আমাকে সরাসরি বললেন যে, উনি আমার মামাতো ভাই হন, উনি সরাসরি বললেন যে, পলাশ, তুমি যদি নির্বাচন করো তাহলে আমার ক্ষতি হবে, অর্থাৎ আমি হেরে যেতে পারি। তো আমি তার সাথে তাকে সম্মান করে আমি শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়াই। পরবর্তীতে আমি এখানে আসলে দাঁড়ানোর কোনো সুযোগই পাইনি, কারণ পরবর্তীতে ধীরে ধীরে তিনি আওয়ামী লীগের এমন একটা গুরুত্বপূর্ণ বাগেরহাটের ব্যক্তিত্ব হয়ে ওঠেন এবং বিশেষ করে এমপি তন্ময় সাহেবের ডান হাত বলেন আর যাই বলেন, যেখানে তার বিপরীতে কাউকে তারা দেখতে চায়নি। তো সেভাবে আমাকে আসলে সুযোগ দেয়া হয়নি। তো তারপরে আমি এলাকায় সাহস করে ক্যাম্পেইন করেছি। ইউনিয়নের প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আমি গিয়েছি, মানুষের সাথে মিশেছি এবং আমি যেটা দেখেছি তা হচ্ছে যে মানুষের ভিতর একটা অনীহা যে তুমি এখানে দাঁড়ালে এখানে আসলে তোমার জানের নিরাপত্তা থাকবে না বা তুমি ফাইনালি নির্বাচিত হতে পারবে না, অতএব এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ানোর দরকার নেই। তো যাই হোক, আমি এই কথাগুলো এই জন্য বললাম, কারণ কেন আমি শেষ পর্যন্ত নির্বাচনে
দাঁড়াতে পারিনি। ভিতরের কথাগুলো আরও হয়তো বেদনাদায়ক, আমি সেদিকে আর যেতে চাচ্ছি না। যাই হোক, আসছে নির্বাচনের উদ্দেশ্যে আমরা যেটা বলতে পারি তা হচ্ছে, আওয়ামী লীগের শাসনামলে আপনারা যারা আমার কম বেশি চেনেন তারা দেখছেন যে আমি কখনো আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে যাইনি বা তাদের সম্পৃক্ততায় কোনো সুবিধা নিইনি। একইভাবে যখন 5ই আগস্টের এই যে পট পরিবর্তন, এই পট পরিবর্তনে আমি যেহেতু লেখালেখি করি, লেখার মাধ্যমে প্রতিবাদ করেছি, সরাসরি রাজপথে থেকেছি, যেহেতু ঢাকায় ছিলাম। জুলাই যোদ্ধা হিসেবে আমিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। যারা আমার সাথে ফেসবুকে আছেন তারা কম বেশি আমার ভিডিওগুলো দেখেছেন। তো বিচারপতি মহোদয়ের বাড়ি যখন আক্রান্ত হয়, এই ভিডিওটা সর্বপ্রথম একমাত্র আমি এই ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, এইগুলো অতীতের কথা। এরপরে যখন বিএনপির কর্মীদের কাজে নামে পড়ার কথা, আমি তখন বিএনপির সাথে একনিষ্ঠভাবে কাজ করেছি। আমরা ধানের শীষের পক্ষে ছিলাম। নিজের স্বার্থ বা টাকা পয়সা বা সুযোগ সুবিধার মোহে পড়ে কখনোই বিএনপির বিরুদ্ধে অবস্থান করিনি বা অন্য কোনো মার্কায় ভোট দিইনি বা সাপোর্ট করিনি। তো সেভাবে বলতে পারেন বিএনপির একজন একনিষ্ঠ কর্মী, অন্তত পদে না থাকি লালন করি যে বিএনপির দুর্দিনে আমি তাদের পাশে থাকার চেষ্টা করি। সরকার পরিবর্তনের পরপর এবং আওয়ামী লীগের পুরো 17টা বছর বিভিন্ন সময়ে বড় বড় আন্দোলন সংগ্রামে আমি সরাসরি পল্টনে অংশগ্রহণ করেছি এবং অনেক বিপজ্জনক অবস্থানে অনেক সময় পড়েছি, যেটা আপনারা বড় বড় যেসব আন্দোলন দেখেছেন সেখানে কি ঘটেছে। এই যেহেতু আমি ইনকাম ট্যাক্স লয়ার, আমি ওই এলাকায় থাকি, আমি ওই এলাকায় আমার অফিস ছিল, আমি প্রতিটা আন্দোলন সংগ্রামে, বড় বড় আন্দোলন সংগ্রামে এখানে স্বেচ্ছায় অংশগ্রহণ করেছি। এবং আরামবাগ, ফকিরাপুল বা শহীদবাগ বা শাহজাহানপুর এই এলাকায় যেহেতু বিএনপির গুরুত্বপূর্ণ লোকজন, তাদের সাথে ওঠা বসা করার কারণে সরাসরি ঢাকায় রাজপথে বিএনপির আন্দোলন সংগ্রামে থাকার একটা বিষয় এখানে আছে। আর একটা ব্যাপার হচ্ছে, আমি ঢাকাতে কিন্তু আইসিএমবির ছাত্র। আমি এখান থেকে আইসিএমবি শেষ করতে পারিনি, বিধায় কাঁটাবন, নীলক্ষেত, ঢাকা ইউনিভার্সিটি এলাকার বা শাহবাগের আন্দোলনের সাথে কম বেশি সম্পৃক্ত। অন্যদিকে আমি যেহেতু এলাকার বিষয় এসে যায়, এলাকায় আমি যেটা দেখি, আমাকে সমস্ত বাংলাদেশের মানুষ যেভাবে চেনে, ষাটগম্বুজ জীবনের সবাই আমাকে সেভাবে চেনে না। কেন চেনে না? কারণ আমি কবিতা লিখি, কবিতা লেখার কারণে আমাকে কবিতা অঙ্গনের মানুষ চেনে, বাংলাদেশের নামকরা কবিরা আমাকে চেনে। কিন্তু ষাটগম্বুজ ইউনিয়নের যদি আমি সায়রা মধু দিয়ে যাই, সেখানে আমাকে মানুষ চেনে না। আমাকে রক্তদানের জন্য বাগেরহাটে বহু মানুষ, শহরের মানুষ চেনে, বা ঢাকায় বহু মানুষ চেনে, খুলনায় বহু মানুষ চেনে। কিন্তু আমি যদি ওই শ্রীঘাট যাই, দেখি আমাকে রক্তদানের কারণে কেউ চেনে না। বা আমি খেলাধুলার একজন সংগঠক হিসেবে আমাকে যা মানুষজন চেনে, তারা আরেকটু ইউনিয়নের প্রান্তিক পর্যায়ে গেলে আমাকে সেভাবে চেনে না। তো সব কিছু মিলে আমার যে মাইক্রো ক্রেডিটের প্রোগ্রাম বা আমি যে ছাত্রছাত্রীদের ফ্রি পড়িয়ে যাদেরকে দিয়েছি, তারা এখন বড় হয়ে গিয়েছে, অনেকে অনেক বড় বড় পজিশনে আছেন। তো যাই হোক, সব মিলে আমি যখন আজম খান কমার্স কলেজে পড়তাম বা বাগেরহাট কারিগরি কলেজে পড়াতাম, সব মিলে আমার যে একটা পরিচিত ইউনিয়নে ছিল ঢাকায় দীর্ঘদিন থাকার জন্য, সেটা মানে বলা যায় যে নতুন প্রজন্মের লোকজন আমাকে চেনেন কম। এবং যেহেতু বয়স্ক লোকরা যারা চেনার কথা, তারা তো আস্তে আস্তে ডিক্লিন হয়ে যাচ্ছেন। তো সব মিলে আমার মনে হয় যে সামনে ষাটগম্বুজ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যদি করতে হয়, তাহলে আমাকে
মানুষের মধ্যে থাকতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। তো সেই লক্ষ্যে আমি ইউনিয়নবাসীর সাথে পরিচিত হতে চাচ্ছি। আসুন আমরা সবাই মিলে একত্রে কাজ করি। বিশেষ করে তরুণ প্রজন্মকে বলবো, আমরা একটা রক্তদান সংস্থা আছে 2000 সাল থেকে এলাকায়, আমরা বাগেরহাট, খুলনা, ঢাকা সর্বত্র রক্ত দিই। তোমরাও আসো, আমাদের সাথে একত্রে কাজ করো। আর হচ্ছে সুন্দরঘোনার সারিগঞ্জ মসজিদ বা মগরা বা বারাকপুর এই অঞ্চল মিলে আমি একটা মাইক্রো ক্রেডিট চালাই। একেবারে প্রান্তিক পর্যায়ের যারা গরিব মানুষ তাদেরকে ক্ষুদ্র ঋণ দিই। সব কিছু মিলে মানুষের পাশে আছি, মানুষের কাছাকাছি থাকি। মানুষের প্রয়োজনে আমার উদ্যোগ যে আমরা সবাই মিলে ভালো থাকব। বিশেষ করে সারিগঞ্জ ইউনিয়নের শিক্ষা, প্রগতি আর মাদক, তারপরে যে অপকর্মগুলো আছে, এখানে হচ্ছে মাদকের একটা সমস্যা আছে, তারপরে ঘের বেড়ি দখলের একটা সমস্যা আপনারা জানেন সারিগঞ্জ ইউনিয়নে আছে। বিশেষ করে বাদখালী বিল, তারপরে ঘুঘুখালী বিল, তারপরে এখানে এই অঞ্চলে আপনারা কম বেশি যারা জানেন তারা জানেন যে জোয়ার একটা প্রাদুর্ভাব এখানে আছে, যেটা নিয়ে আমি সরাসরি কথা বলি। বিভিন্ন সময় জানেন আমি অনেকের বিরাগ ভাজনও হয়েছে এই জোয়ার বিরুদ্ধে কথা বলার জন্য। মাদক আমাদের গ্রামে খুবই মারাত্মক আকারে। বর্তমানের যে গভর্নমেন্ট তারা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, যে কারণে আমরা আশা করি যে যারা আমরা মাদক কিংবা জুয়া এইগুলোর বিরুদ্ধে কথা বলি, আমাদের জন্য এটা খুবই আশার একটা দিক উন্মোচিত হচ্ছে। অন্যদিকে আমাদের এই এলাকা থেকে ভারতে মেয়েরা, বিশেষ করে দরিদ্র ও অশিক্ষিত মেয়েরা পাচার হয়, কম বেশি আপনারা জানেন। এটার বিরুদ্ধে আমরা কাজ করি, কথা বলি। আমাদের এখানে দেখা যায় যে ভিক্ষুকের পরিমাণ এখন মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েছে। একটা লোক যখন একটু এক জায়গায় হয়তো বাজার করছে বা পকেট থেকে মানি ব্যাগ খুলছে, তখন দেখা যাচ্ছে একত্রে 3-4 জন চারিপাশে দাঁড়িয়ে গিয়েছে। এটি কিন্তু একেবারে খুবই কমন সমস্যা আমাদের, কারণ প্রান্তিক পর্যায়ের মানুষ এত পরিমাণ দরিদ্র হয়ে গিয়েছে যে দারিদ্রতার হার অনেক বেশি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা আমাদের ইদানিং গ্রাম বলেন, শহর বলেন, সর্বত্র যে চাঁদাবাজির একটা দৌরত্ব আমরা ইদানিং হয়তো একটু কম দেখতে পাচ্ছি, কারণ সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে বিধায় এরা আস্তে আস্তে পরে কী বলে গা ঢাকা দেওয়া যেটা বলে সেটা বলতে পারি আমরা। তো সব কিছু মিলে আমরা যদি আমাদের সমাজটাকে সুন্দর করে সাজাতে চাই, সরকারের খাস জমিগুলো যদি গরিব মানুষদের মধ্যে বন্টন করে দেওয়া যায়, সরকারি জমিগুলো, সরকারি খালগুলো যদি উন্মুক্ত করে দেওয়া যায়, দখলমুক্ত করা যায়, ইউনিয়নের যদি লবণ পানি ঢুকতে না দেওয়া হয়, তারপরে যদি আমরা যার জমি তার ঘের তিনি ফসল করবেন এই পদ্ধতিতে যেতে পারি, তাহলে ইউনিয়নের বাইরে থেকে যারা এসে এখানে মাস্তানি করে ঘের দখল করে, এগুলো আশা করি বন্ধ করা সম্ভব। সব মিলে আসুন আমরা সবাই একত্রে কাজ করি, একটা সুন্দর, একটা আধুনিক সারিগঞ্জ ইউনিয়ন গড়ে তোলা আমাদের পক্ষেই সম্ভব। কারণ শিক্ষার সাথে প্রগতির সাথে আধুনিকায়নের মাধ্যমে একটা জাতি এগিয়ে যায়। একটা জাতির একটা ক্ষুদ্র অংশ, একটা গ্রাম কয়েকটা গ্রাম মিলে একটা ইউনিয়ন, অতএব একটা ইউনিয়নকে কিন্তু আমরা অবহেলা করতে পারি না। শূন্য মাঠে কাউকে গোল দিয়ে জিতিয়ে যাওয়ার সুযোগ দেওয়া বোধহয় ইউনিয়নবাসীর ঠিক হবে না। আশা করছি বুঝতে পারছেন যারা রাজনীতির মাঠে ছিল না, হঠাৎ করে তাদের দৌরত্ব বেড়ে গিয়েছে। আমি আস্তে আস্তে বিস্তারিত বলবো। ধন্যবাদ আপনাদের। পাশে থাকবেন, পাশে আছি, পাশে পাবেন। আসসালামু আলাইকুম।